অনিমেষ, এসো, বেরিয়ে এসো অনিমেষ, বেরিয়ে এসো। আমি কিছু বুঝতে পারছিলাম না এটা কি হচ্ছে আমার সাথে, এটা কার হাত, কিন্তু এইটা বুঝতে পারছিলাম যে আমি আওয়াজটা খুব পরিচিত, খুব কাছের কারো আওয়াজ। আমি চিন্তা করছিলাম এটা কার আওয়াজ। হঠাৎ করে আমার পেছন থেকে অনেক দূর থেকে একটা আওয়াজ ভেসে এলো। একজন বলল, অনিমেষ, যেও না অনিমেষ, তুমি ভুল করছো, এই ভুল করো না অনিমেষ, যেও না। আমি পেছনের আওয়াজটা চিন্তা করতে করতেই হঠাৎ করে হাতের দিকে তাকিয়ে দেখলাম সে হাতের আশেপাশে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা পৃথিবী যে আমার অপেক্ষায় আছে। আমি আবারও শুনলাম সে হাত থেকে আওয়াজটা আসছে, কে যেন বলছে, অনিমেষ, কি ভাবছো, ধরো অনিমেষ, আমার হাতটা ধরো, আমি এসেছি। এবার যেন আমার বুকের ভেতরটা ঝাঁপ করে উঠল। আরে এটা তো আমার বাবার কণ্ঠ, বাবার সে চিরচেনা ভারী কণ্ঠস্বর। আমি যেন এক মুহূর্তে আবেগপ্লুত হয়ে গিয়েছিলাম। সে হাতটা ধরে ফেললাম, লক্ষ্য করলাম সে হাতটা স্পর্শ করার সাথে সাথে সেটা আমাকে ধীরে ধীরে টেনে সে কালো পৃথিবী থেকে ধীরে ধীরে টেনে আলাদা এক জগতে প্রবেশ করাতে চাচ্ছে। ধীরে ধীরে সেই ধূসর পৃথিবীটা যেন বিলীন হয়ে যাওয়া শুরু করলো। হঠাৎ আমি নিজেকে আবিষ্কার করলাম একটা সরু জগতের ভেতরে। আমি হেঁটে চলেছি আমার বাবার পিছু পিছু এক অজানার উদ্দেশ্যে। আমি যেন মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যাচ্ছিলাম বাবার পিছু পিছু। আমার কেমন যেন একটু অন্যরকম লাগছিল। হঠাৎ করে আমার বাবার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, অথচ একবারের জন্য আমার দিকে তাকাচ্ছে না। এটা কেমন কথা, আমার সাথে কথাও রীতিমতো বলছেন না বাবা। হঠাৎ কি এমন হয়ে গেল যে আমার সাথে এমন করছে, শুধু হেঁটে চলেছে। আমি আর দেরি না করে বাবাকে প্রশ্ন করলাম, বাবা, ও বাবা, এইটা কি তুমি? বাবা আমার দিকে না তাকিয়ে হাঁটতে হাঁটতে বললেন, হ্যাঁ বাবা, তুমি এসো, আমার সাথে এসো অনিমেষ। এরপর আমি যেন মন্ত্রমুগ্ধের মতো আবারও হাঁটা শুরু করলাম। হঠাৎ করে আমার পেছন থেকে আবারও সে আওয়াজটা এলো। এবার আওয়াজটা শুনে বুঝতে পারলাম এটা তো ফজরুদ্দিনের আওয়াজ। ফজরুদ্দিন বলল, অনিমেষ, কি করছো তুমি? হুঁশে ফিরে আসো অনিমেষ, তুমি মায়ায় পড়ে যাচ্ছ অনিমেষ। আমি হঠাৎ করে কি মনে করে যেন থেমে গেলাম। বাবা হেঁটে যেতে যেতে বললেন, অনিমেষ, সময় অনেক কম, এগিয়ে এসো আমার পুত্র, আমি তোমাকে নিতে এসেছি বাবা, এসো, এসো আমার জগতে এসো। আমি আবারও যেন এক মন্ত্রমুগ্ধের মতো হাঁটা শুরু করলাম। হঠাৎ করেই লক্ষ্য করলাম সেই সুড়ঙ্গ থেকে একটা সাদা আলোক রশ্মি যেন বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হচ্ছে আমার দিকে। মানে স্পষ্ট বোঝা যাচ্ছে সেই সুড়ঙ্গের সর্বশেষ প্রান্ত যেন কাছে এসেছে। মনের ভেতরে হঠাৎ করে যেন এক প্রশান্তি অনুভব করতে পারছিলাম। আমি আর দেরি না করে দ্রুত আবারও হাঁটা শুরু করলাম। যতই হাঁটছি ততই যেন এগিয়ে যাচ্ছে সেই আলোর পথে। আলোটা যেন ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছিল, আরো বড় হচ্ছিল। আর একটা সময় ধীরে ধীরে সেই আলোতে প্রবেশ করলাম। আর এমন একটা দৃশ্য দেখলাম যা কখনোই কল্পনাই করিনি। সে এমন পৃথিবী আছে জগতে। আমি শুনতে পেলাম পৃথিবীর সুস্পষ্ট কিচিরমিচির আওয়াজ হচ্ছে, চারিদিকে সবুজ আর সবুজ। লক্ষ্য করলাম আকাশে রংধনু উঠেছে, আর সেই রংধনু ধীরে ধীরে এক সুন্দর ময়ূর পঙ্খীর রূপ ধারণ করলো। এরপর দেখলাম আশেপাশে ঝর্ণা বিরাজমান এবং পানির সেই খলখল আওয়াজ শোনা যাচ্ছে। আমি যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক তার পাশে দিয়ে একটা নদী বয়ে গেছে। এ যেন সাক্ষাৎ এক স্বর্গের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলাম আমি। সামনে বাবা দাঁড়িয়ে আছে, একবারের জন্য নড়ছে না। আমি বাবাকে বললাম, বাবা, এটা কোথায় নিয়ে এলে আমায়? বাবা এবার প্রথমবারের মতো ধীরে ধীরে পিছু ফিরে তাকালো। লক্ষ্য করলাম সে চিরচেনা বাবার চেহারা। লক্ষ্য করলাম বাবার চেহারাটা রাগান্বিত হয়ে আছে, গ্যার গ্যার আওয়াজ করছে রাগের কারণে। হঠাৎ করে লক্ষ্য করলাম চারিদিক থেকে যেন
বিভৎস এক আওয়াজ শুরু হলো। আওয়াজগুলো মনে হলো শয়তানের আওয়াজ। ভয়ঙ্কর শয়তান আওয়াজ করলে যেরকম শব্দ হয় ঠিক তেমন একটা আওয়াজ। হঠাৎ করে দেখলাম বাবার চেহারা বিকৃত হওয়া শুরু করলো। ধীরে ধীরে এক বিভৎস রূপ নিল বাবা। লক্ষ্য করলাম বাবার শরীরের চামড়া ধীরে ধীরে ফেটে যাওয়া শুরু করলো। তার মাথা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে দুটো লম্বা লম্বা শিং, আর একই সাথে ঠোঁট বেঁকে যাওয়া শুরু হয়েছে। ধীরে ধীরে সে ঠোঁট কালো কুচকুচে হয়ে গেল এবং একটা বাঁদরের ঠোঁটের মতো হয়ে গেল। আমি লক্ষ্য করলাম বাবার পুরো দেহটা যেন ধীরে ধীরে বাঁদরের রূপে পরিবর্তন হয়ে গেল। আমি এই অদ্ভুত ক্রিয়েচার আমার জীবনের সামনে প্রথম দেখলাম এবং দেখে আমার বুকটা যেন কেঁপে উঠলো। আমি এই ব্যাপারটা দেখে আর নিতে পারছিলাম না। প্রচন্ড ভয়, আমার শরীর যেন কেঁপে কেঁপে উঠছিল। আর আমার আর কি করা উচিত আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কেমন যেন বিভীষিকাময় লাগছিল চারিপাশটা। আমি হঠাৎ করে লক্ষ্য করলাম আমার আশেপাশের পরিবেশটা আবার আগের মতো ভারী হয়ে এসেছে। চারিদিকে যেন হঠাৎ করে পরিবর্তন হওয়া শুরু করলো। চারিদিকে এত সুন্দর স্বর্গীয় পৃথিবী যেন নিমিষে ধীরে ধীরে টকটকে রক্তের মতো লাল বর্ণ ধারণ করলো। আর মুহূর্তে চারিদিকটা যেন ফকফকে আলো যেন মুহূর্তে ডুবে যাওয়া শুরু করলো। এরপর আমি এমন একটা ব্যাপার লক্ষ্য করলাম যা দেখে আমার শরীর পুরোপুরি অবশ হয়ে গিয়েছিল। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ডান পাশে যে সুন্দর নদীটা বয়ে গিয়েছিল সেই নদীর পরিবর্তন লক্ষ্য করলাম একটা লাভার নদী হয়ে গেল। সেটা মানে আগ্নেয়গিরির পর যে লাভার নদী বেরিয়ে আসে সে লাভার নদী বেরিয়ে এলো। চারিদিকটা যেন গরম হওয়া শুরু করলো। আর বিশ্বাস করবেন কিনা জানি না, সেই লাভার নদীতে কোটি কোটি মানুষের আর্তনাদ ভেসে আসছে। এসব কি হচ্ছে? চারিদিকে তাণ্ডব লীলা শুরু হয়ে গেল। আর সে আর্তনাদ থেকে ধীরে ধীরে আরো বেশি আর্তনাদ হওয়া শুরু করলো। আমি দেখলাম মানুষগুলো এক এক করে ডুবে যাচ্ছে সেই লাভার নদীতে আর জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। আবারও সে একই মানুষ আবারও নতুন করে বেরিয়ে আসছে সেই লাভার নদীতে, আবারও পড়ে যাচ্ছে। আর মানুষের চেহারাগুলো যেন বিকৃত হয়ে যাচ্ছে। মানুষ থেকে কেমন যেন একেবারে কঙ্কাল হয়ে যাচ্ছে। এক বিভৎস বিভীষিকাময় দৃশ্য, এ যেন সাক্ষাৎ নরক। আর ভয়াবহ সে চিৎকার যেন আমি আর নিতে পারছিলাম না। তাদের চিৎকার আমি নিতে পারছিলাম না। এ যেন এত চিৎকার যে চিৎকারের আওয়াজ এই মানব সম্প্রদায় শুনলে মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। এ কি এক বিভীষিকাময় মুহূর্ত। আমি আর নিতে পারছিলাম না এমন ভয়াবহ মুহূর্ত। মনে মনে বলছিলাম, হে ভগবান, হে ভগবান, এ কি দেখছি আমি? এ তো সাক্ষাৎ নরক। ইয়া ভগবান, তবে কি আমার মৃত্যু হচ্ছে? আমি মুহূর্তে বাচ্চা মানুষের মতো যেন কেঁদে উঠলাম, ঢুকরে ঢুকরে কেঁদে ফুটলাম। আর হঠাৎ করে আমার কান্নাটা থামলো। সামনের ওই ভয়ঙ্কর দেখতে সে বাদুরটার দিকে দেখে বিশাল আকারের এক দানবীয় আকার ধারণ করলো সে বাদুর, এবং ভয়ঙ্কর এক অবয়ব তার ঠোঁট না নাড়িয়ে বলল, তুই বড় চশম নিমিষ, কিন্তু মরতে চলেছিস ধীরে ধীরে। এটা তো সবে শুরু হয়নি, এখনো অনেক কিছু দেখবার আছে। প্রস্তুত তুই? আমি কণ্ঠটা শুনে বুঝতে পারলাম এটাই সেই প্রেতটা, এটাই সেই প্রেত যে আমাকে পাগল বানানোর চেষ্টা করছে। এগুলো কিচ্ছু নয়, এগুলো মায়া ভ্রান্তি। আমাকে পাগল বানানোর চেষ্টা করছে। এই প্রেতটা আমাকে পসেসড করে ফেলেছে, বারবার আমাকে হিপনোটাইজ করছে আর আমার আত্মাকে বের করে আনার সর্বোচ্চ চেষ্টা করছে। আমাকে এমন ভয় দিচ্ছে যেন আমি মুহূর্তে গলে যাই, মুহূর্তে মারা যায়। আমি লক্ষ্য করলাম সেই প্রেতটা তার হাত দিয়ে আমার হাতটা স্পর্শ করলো, আর আমার হাত যেন জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছিল। আমি আর নিতে পারছিলাম না। দ্রুত অনেক কষ্টে সে হাতটা ছাড়িয়ে দৌড়াতে লাগলাম। কতক্ষণ দৌড়েছি আমি নিজেও জানি না। আর পেছন থেকে হুট করে মনে হলো কিছু একটা জোরে ধাক্কা লেগে আমার মাথায় আঘাত লাগলো, আর সাথে সাথে আমি মাটিতে পড়ে গেলাম। এরপর সব কিছু যেন অন্ধকার হয়ে গেল। এরপর হঠাৎ করে যেন একটা হালকা হালকা আওয়াজ শুনতে পেলাম। আমি ধীরে ধীরে আমার চোখটা খুলে তাকালাম, আর ঝাপসা ঝাপসা চোখে দেখলাম সামনে দুজন ব্যক্তি বসা। একজন হলেন অনুপম রায়, আরেকজন হলেন, তার নামটা আমি জানি না, বাট কেন যেন মনে হচ্ছে চেনা চেনা লাগছে। আমার চোখ খোলা দেখে তারা একটু এগিয়ে এলো।
এবং আমাকে ধরে একটু করে আঁতশোয়া করে তুললেন। আমি লক্ষ্য করলাম আমি একটা বিছানায় শুয়ে আছি। আমার ডান পাশে অনুপম রায় আর বাম পাশে আর একটা ব্যক্তি, আর আমার পায়ের কাছে একটা কালো ছায়া মূর্তি। আমার ঘুম ভাঙা দেখে সে ছায়া মূর্তিটা কোথায় যেন মিলিয়ে যাওয়া শুরু করলো। আমার আর বোঝার বাকি রইল না এটাই সে প্রেত যে আমাকে পাগল করছে, আমাকে পজেস্ট করে ফেলেছে। অনুপম রায় আমাকে আমার জায়গা দেখে প্রশ্ন করে উঠলেন, অনিমেষ চ্যাটার্জি কেমন আছেন এখন? কেমন লাগছে এখন? আমি বললাম, আমি কোথায় আছি? এটা কোন জায়গা? অনুপম রায় বললেন, এটা আমার ঘর। আপনি সুস্থ আছেন তো? হ্যাঁ। আমি তখন বললাম, হ্যাঁ ঠিকঠাক লাগছে। আমি ডান পাশের লোকটার দিকে তাকিয়ে বললাম, আপনি কে? অনুপম রায় বাম দিক থেকে বলে উঠলো, মনে বেজস, ও যে বলেছিলাম না আমার প্রতিবেশী বন্ধু। আমি বললাম, ও হ্যাঁ হ্যাঁ এবার চিনেছি। পীযূষ বলে উঠলো, দাদা কি হয়েছিল বলুন তো? হ্যাঁ কি হয়েছিল আপনার? আমি তখন বললাম, আগে তেমন কিছু না, ওই যে দীপক যে ছেলেটা আছে না, ওর সাথে অন্য কিছু একটা আছে, এটা আমি বুঝতে পারছি। আমাকে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, খুব শক্তিশালী যে আছে ওর সাথে। পীযূষ তখন বলল, দাদা আমি ঠিক বুঝতে পারছি না আপনি কিসের কথা বলছেন। ওটা ওটা মানে কি আবার? ওটা কি? আমি মাথা ঝাঁকিয়ে বললাম, হ্যাঁ না না কিছু না, আসলে আমার মাথাটা ঘুরে গিয়েছিল আর কি। এই কথাটা বলতেই লক্ষ্য করলাম আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে, আর একই সাথে আমার হাতের আঙ্গুলগুলো ব্যথা করছে এবং মনে হচ্ছে জ্বলছে। আমি আমার হাতের দিকে তাকিয়ে আঁতকে উঠলাম। আরে আমার হাত তো রীতিমতো আগুনে পুড়ে ঝলসে গেছে এবং ফোসকা পড়ে গেছে এরকম লাগছে, এবং ফুলে গেছে এবং জ্বলে পড়ে ছাই হয়ে গেলে যেরকম জলে ঠিক সেরকম জ্বলছে। আমার আর বুঝতে বাকি রইল না যে ওই প্রেতটা আমাকে আক্রমণ করার চেষ্টা করেছে। আমি আর দেরি না করে দ্রুত অনুপমকে বললাম, অনুপম সত্য করে বলুন তো আমার কি হয়েছিল সে সময়? অনুপম রায় যা বললেন তা শুনে আমি ভরকে গিয়েছিলাম এবং আমি আসলেই এবার নিজের চিকিৎসার কথা ভাবা শুরু করে দিয়েছিলাম। অনুপম রায় বললেন, অনিমেষ চ্যাটার্জি আপনি দীপককে যখন ডাকলেন ও আপনার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল, আর এরপর আপনি একদম থম মেরে দাঁড়িয়েছিলেন। আপনার দাঁড়িয়ে থাকাটা অনেকটা রোবটের মতো হয়ে গেছিল, যেন আপনার শরীরে কোনো প্রাণ নেই। আপনি পুরোপুরি মৃত একটা মূর্তি হয়ে গেছিলেন, কেমন যেন হয়ে গেছিলেন। আমি এই ব্যাপারটা দেখে আপনার কাছে গেলাম, আপনার শরীর স্পর্শ করলাম, লক্ষ্য করলাম আপনার শরীর ঠান্ডা হয়ে গেছে। লক্ষ্য করলাম আপনার শরীর তো শক্ত হয়ে গেছে, একেবারে শক্ত, মানে ওই যে ডিপ ফ্রিজে রেখে দিলে যেরকম বরফ হয়ে গেলে শক্ত হয়ে যায় না, ঠিক তেমন আপনার শরীরটা শক্ত হয়ে গেছিল, পুরো শরীর শক্ত ঠান্ডা হয়ে গেছে। আর বিশেষ করে কিন্তু জানি না মশাই, অদ্ভুতভাবে আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছিল। আমি তো ভেবে নিয়েছিলাম আপনি মারা গেছেন, আপনি যেন মৃত মানুষের মতো হয়ে গেছিলেন, কেমন যেন হয়ে গেছিলেন, আমি বুঝতে পারছিলাম না কি হলো এটা। এরপর এমন একটা ঘটনা ঘটলো যা আমি নিজে ভরকে গিয়েছিলাম মশাই। আমি দেখলাম দীপকের জানালার ওপাশে আপনার মতো একটা লোক দাঁড়িয়ে আছে, আর বারবার ইশারা করে আমাকে কিছুটা বোঝানোর চেষ্টা করছে। আমি এটা দেখে একেবারে দেখুন না আমার গায়ে লোম দাঁড়িয়ে গেছে। আমি এটা বলতে গিয়ে আমার ভয় লাগছে। ও মাই গড, আমি আসলে বলে বোঝাতে পারবো না আপনাকে। আমি এই দৃশ্যটা দেখে চোখ বড় বড় কেটে তাকিয়েছিলাম, আমি থরথর করে কেঁপে উঠলাম মশাই। আমি বুঝলাম না এটা আমার সাথে কি হলো, আমাকে ভুলভাল দেখলাম নাকি। এরপর আমি আর দেরি না করে দ্রুত আমার পাশের বাড়ি পীযূষকে ডেকে আনলাম। পীযূষকে নিয়ে এসে দেখি দরজা বন্ধ, ভেতর থেকে বন্ধ হয়ে গেছে। কে বন্ধ করেছে আমি জানি না। পরে আমি আর পীযূষ অনেক জোরে জোরে ধাক্কা দিলাম এবং একটা পর্যায়ে অনেকটা বাধ্য হয়ে দরজা ভেঙে ফেলেছি। দরজা ভেঙে ভেতরে গিয়ে যে দৃশ্যটা দেখলাম বসা, আমি ভাবতে পারিনি এমনটা হবে। আমি দেখলাম দীপক খিলখিল করে হাসছে, আপনার দিকে তাকিয়ে তাকিয়ে বিছানায় বসে আছে, আসন হয়ে বসে আছে, আর আপনি নিজের মাথা নিজে ঘরের দেয়ালে বাড়ি দিচ্ছেন, জোরে জোরে বাড়ি দিচ্ছেন, জোরে জোরে বাড়ি দিচ্ছেন, আর হেঁটে চলেছেন। একবার হাঁটছেন আবার পিছিয়ে যাচ্ছেন, আবার হাঁটছেন পিছিয়ে যাচ্ছেন, আবার হাঁটছেন পিছিয়ে যাচ্ছেন, আর আপনার হাত এরকম ঝলসে গেছে, এরকম যেন হয়ে গেছেন আপনি পাগলের মতো করছিলেন একেবারে। আমরা দুজন যখনই আপনার কাছে আসলাম আপনার হাতের দিকে তাকে চমকে উঠি, আমি দেখলাম আপনার হাত রীতিমতো জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। তখন আমরা আর মুহূর্তে দেরি না করে আপনাকে পাশের রুমে নিয়ে আসি, মানে এটা আমার রুম। আর লক্ষ্য করলাম আপনি এই রুমে আসার সাথে সাথে ঘুমিয়ে পড়লেন। ভাই আপনার সাথে সাথে আমরা যেটা করলাম ওই মেডিসিন আছে, ওই যে হাতে দিয়ে দিলে যে বার্ন আউট মেডিসিনটা, যাতে আপনার আগুনে পড়ে গেলে যাতে ছাই না হয়ে যায় বা কোনো রকম ফসকা না পড়ে, এই জন্য আমরা লাগিয়ে দিয়েছি রীতিমতো। প্রায় 4 ঘন্টা পর আপনার জ্ঞান ফিরল। আপনি এখন কেমন আছেন বলুন তো? আমি পুরো ঘটনাটা শুনে বুঝতে পারলাম
এই প্রেত আমাকে ধীরে ধীরে মেরে ফেলতে চাইছে, আমার মস্তিষ্কে অবস্থান করছে এবং আমাকে বারবার অনেক পৃথিবী দেখিয়ে মায়াজালে ফেলে আমাকে ধীরে ধীরে আমার শরীর থেকে বের করে আনতে চাইছে। আর একবার যদি পুরোপুরি বের করে আনতে পারে তাহলে আমার অন্তিম সময় চলে আসবে। আমার এবার একটা না একটা সুরাহা করতে হবে এই প্রেতের, তা না হলে আমার বেঁচে থাকাটা এক প্রকার চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। ও আমাকে কোথাও শান্তি মতো থাকতে দিচ্ছে না, কাজ করতে দিচ্ছে না, বাধা প্রয়োগ করছে বারবার, আর ধীরে ধীরে আমার মস্তিষ্ককে বিকল করে দিতে যাচ্ছে, ড্যামেজ করে দিতে চাইছে। আমি তখন বলে উঠলাম, আমি একদম ঠিক আছি, আর বুঝতে পারছি কেন এসব হচ্ছে। অনুপম রায় তখন বলল, কি বুঝতে পারছেন তাহলে বলুন না। আমি বললাম, সেটা হয় অন্য সময় বলবো, আগে বলুন দীপক কোথায়। অনুপম রায় তখন বললেন, ও বাসের রুমে ঘুম আছে। আমি বললাম, ওকে নিয়ে আজকে রাতে বসবো যজ্ঞে, তবে যজ্ঞে বসার আগে আমি ওকে আলাদাভাবে কিছু প্রশ্ন করবো। আপনারা দুজন অবশ্যই থাকবেন প্রশ্ন সময়, সঠিক সময়, ঠিক আছে? অবশ্যই থাকবেন আশেপাশে, আপনাদের সত্যটা জানা উচিত, আর আসলে কেন এমনটা হয়েছে তার সাথে সব জানতে হবে। তাই আপনারা আমাকে অবশ্যই কোঅপারেট করবেন, ঠিক আছে? অনুপম রায় বললেন, অবশ্যই মশাই, অবশ্যই। আমি বললাম, আমি আজ রাত ঠিক 12টায় যজ্ঞ করব, আপনারা থাকবেন সেই চোখে, তবে একটু দূরে থাকবেন, আর আমাকে আপনার ড্রয়িং রুমটা একদম পরিষ্কার করে জায়গা করে দিন, একদম ফার্নিচার সরিয়ে দিন, যেন আমি এখানে যজ্ঞ চালিয়ে যেতে পারি, কারণ একটা বড় জায়গা লাগবে, আর আপনার ড্রয়িং রুমটা বেশ বড়। অনুপম রায় আবারও বললেন, জি নিশ্চয় মশাই, অবশ্যই। আমি বললাম, আমাকে একটু বাসায় ফিরতে হবে, আপনারা অবশ্যই দীপককে খেয়াল রাখবেন, আর কোনোভাবে রুম থেকে বেরোতে দেবেন না, রুমের ভেতরে থাকুন, ওকে নিয়ে থাকুন, ঠিক আছে? এই বলে আমি অনুপম রায়ের বাসা থেকে বেরিয়ে এলাম, আর দেরি না করে দ্রুত একটা ট্যাক্সি ভাড়া করে আমার বাসায় গিয়ে পৌঁছালাম। আমার চিরচেনার সেই চায়ের দোকানে বসে এক কাপ চা দ্রুত পান করে বাসায় ফিরলাম, আর একটা বড় ব্যাগের মধ্যে যজ্ঞ করার সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে ফেললাম। যজ্ঞের মধ্যে ছিল লাকড়ি, নারিকেলের ছোবলা, সিঁদুর, আগুন জ্বালানোর জন্য কেরোসিন তেল, চক পাউডার সহ আরো বেশ কিছু জিনিসপত্র, যেগুলোর নাম আমি এই পাবলিক টেলিকাস্ট হচ্ছে যেহেতু তাই আমি বলছি না। আর সাথে নিয়েছিলাম পানির বোতল, সেই পানিতে আমার বাবার শেখানো কিছু বিশেষ মন্ত্র পড়ে ফু দিয়ে সেই পানিটাকে পবিত্র পানিতে রূপান্তরিত করে ফেললাম। এরপর আর দেরি না করে দ্রুত বেরিয়ে পড়লাম অনুপম রায়ের বাড়ির উদ্দেশ্যে। অনুপম রায়ের বাড়িতে পৌঁছে লক্ষ্য করলাম বাসার ড্রয়িং রুমের ফার্নিচার একদম সরিয়ে ফেলা হয়েছে, যেন ঠিকঠাক মতো করে যজ্ঞের আয়োজন করা যায়। আমি যখন পৌঁছালাম তখন মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং সন্ধ্যা 7টার মতো বাজে। তখন আমি হিসেব করে দেখলাম আমার হাতে মোট 5 ঘন্টা আছে। আমি আর দেরি না করে চারিদিকে আমার হাতে থাকা সেই পবিত্র পানিটা ছিটাতে শুরু করলাম। বাসার চারিদিকে ভালো মতো করে মন্ত্র পাঠ করে চারিদিকটা রেস্ট্রিকশন বা টেম্পোরারি বন্ধ করে দিলাম বাড়িটা, যেন আপাতত আমি যজ্ঞের সময় কেউ যেন এই বাসার উপরে কোনো রকম প্রভাব বিস্তার না করতে পারে। এরপর নিজের শরীরটা খুব ভালো মতো করে বন্ধ করে নিলাম, কারণ সে প্রেত আমাকে বারবার যজ্ঞের সময় হিপনোটাইজ করতে পারে, আমাকে ব্যাঘাত ঘটাতে পারে। এরপর ধীরে ধীরে বাকি কাজগুলো সম্পন্ন করেছিলাম, যেমন চক পাউডার দিয়ে আমার সামনে একটা লম্বা রেখা আঁকলাম এবং সেই রেখার ওপরে আমার সমস্ত জিনিসপত্রগুলো রেখে লাকড়ি, নারিকেলের ছোবলা, মোটামুটি একটা আগুন জ্বালানোর মতো স্তূপ বানালাম এবং যেখানে আগুন জ্বালাতে হবে সেটা রেডি করলাম। এরপর কিছু বালি পড়া নিয়ে ব্যাগ থেকে বের করলাম, যেহেতু এই বালি পড়াগুলো যজ্ঞের মূল অস্ত্র হিসেবে কাজ করবে। এরপর বিভিন্ন মন্ত্র পড়া শুরু করলাম, আশেপাশে কোনো প্রেত থাকলে তারা যেন দুর্বল হয়ে যায়। আমি এরপর আমার বাসার সামনে থেকে কিনে আনা 77টি মোমবাতি এক এক করে বসিয়ে দিলাম রুমের চারপাশে। এভাবে সবকিছু প্রস্তুত করতে করতে প্রায় রাত 11:30 বেজে গেল। এরপর আমি অনুপম এবং পীযূষকে ডেকে বললাম, আজ রাতে কেউ কোনো খাবার খাবেন না, একদম পানাহারে থাকতে হবে, বুঝতে পেরেছেন কি বলেছি? তবে পানি গিলা যাবে, সমস্যা হবে না। অনুপম রায় বললেন, কিন্তু কেন অরিবেশ চ্যাটার্জি, এই ধরনের রেস্ট্রিকশন কেন? আমি বললাম, কারণ আছে অনুপম মশাই, যদি আপনি খাবার খেয়ে ফেলেন তবে সেই খাবারের লোভে আপনাকে আক্রান্ত করতে পারে সেই দীপকের শরীরে যে আছে সে অশরীরী, বুঝতে পেরেছেন? অনুপম রায় বললেন, বুঝেছি, ঠিক আছে মশাই, তবে তাই হবে। আমি বললাম, আর 30 মিনিট বাকি আছে, আর 20 মিনিট অর্থাৎ 12টা বাজার 10 মিনিট আগে আমার সামনে উপস্থিত করবেন দীপককে, ঠিক আছে? আর এই যে দেখছেন ছোট্ট একটা বালিশ দিয়েছি, লাল বালিশ, ঠিক এই বালিশের উপরেই দীপককে বসাবেন, ঠিক আছে?
অনুপম হ্যাঁ সূচক মাথা নাড়লেন। আমি আবারও বললাম, আরেকটা কথা, দীপকের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে আমার সামনে নিয়ে আসবেন, ঠিক আছে? অনুপম বেশ অবাক হয়ে বলল, কিন্তু কেন অনিমেষ চ্যাটার্জি, কালো কাপড় পরাতে হবে কেন? বুঝলাম না, ও তো আমার সন্তান। আমি বললাম, ওর চোখে অন্য কিছু আছে যা আমাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলতে পারে, আমার কাজে ব্যাঘাত ঘটাতে পারে, এবং আমি এই যজ্ঞে কোন রকম রিস্ক নিতে যাচ্ছি না। যেহেতু ওর সময়টা খুব কম, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, ওর অবস্থা ভালো না, তাই আমি কোনো রিস্ক নেব না, কারণ যজ্ঞের সময় ও আমাকে আবারও হিপনোটাইজ করে ফেলতে পারে। অনুপম রয় অনেকটা বাধ্য হয়ে যেন হ্যাঁ সূচক মাথা নাড়লো। আমি বললাম, ভয়ের কিছু নেই, রিল্যাক্স থাকেন। আমি তাকে প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার পর আমি আসনে বসবো। আসনে বসে ওর উপরে এন্ট্রিটাকে হাজির করব, আর ঠিক তখন আমি ইশারা করলে আপনি দীপকের চোখ খুলে দেবেন, ঠিক আছে? অনুপম রয় এবার কিছুটা হালকা হলো আর হ্যাঁ সূচক মাথা নাড়লো। আমি পীযূষকে বললাম, দাদা, আপনার কাজ হবে, যখন দীপক আমার সামনে বসবে আপনি অবশ্যই মোমবাতিগুলো এক এক করে জ্বালিয়ে দেবেন, ঠিক আছে? পীযূষ তখন বলল, জি দাদা, কোনো সমস্যা নেই, এটাই হবে। আমি বললাম, ঠিক আছে তাহলে। এরপর প্রায় 20 মিনিট পেরিয়ে গেল। এরপর মনে হলো কেউ যেন গোঙাতে গোঙাতে ঘর থেকে বের হলো। দেখলাম অনুপম আর পীযূষ দীপককে অনেকটা ফাঁসির আসামির মতো, যেভাবে করে ফাঁসির আসামিকে ধরে নিয়ে আসা হয় সেভাবে করে জোর করে টেনে টেনে ঠিক ওভাবে করে নিয়ে আসছে আমার সামনে। আমি আর দেরি না করে দ্রুত আমার হাতে থাকা কেরোসিন আর লাইটারটা দিয়ে সামনে থাকা লাকড়ির উপরে আগুন জ্বালিয়ে দিলাম। এরপর পীযূষ আর অনুপম মিলে দীপককে আমার সামনে অনেকটা জোর করে সে বালিশের উপরে বসিয়ে দিল। আমি লক্ষ্য করলাম দীপকের চোখ বাঁধা এবং বারবার চোখ খোলার জন্য মাথাটা ঝাঁকি দিচ্ছে এবং ডানে বাঁয়ে সরাচ্ছে। আর লক্ষ্য করলাম দীপক কেমন যেন কাঁপছে। আমি পীযূষকে ইশারা করলাম মোমবাতিগুলো একটা একটা করে জ্বালিয়ে দিতে। ধীরে ধীরে আমার আর দীপকের আশেপাশে বিলিয়ে 77টি মোমবাতি জ্বালিয়ে দিল পীযূষ। মানে ব্যাপারটা অনেকটা এমন যে আমার আর দীপককে গোল করে ঘিরে রয়েছে 77টি মোমবাতি, আর আমার সামনে আগুন, আর আগুনের ওপারে দীপক, আর দীপকের পাশে অনুপম। আর দীপক ঘ্যার ঘ্যার শব্দ করছে বারবার, বোঝা যাচ্ছে সে 50 হয়ে আছে আর বারবার কাঁপছে। আমি ইশারা করাতে অনুপম দীপককে ছেড়ে আস্তে আস্তে মোমবাতির ওপর দিয়ে বেরিয়ে গেল, সাইডে গিয়ে বসে পড়ল। আমি মনে মনে সূরা পড়ে নিজেকে বন্ধ করে দিলাম এবং সামনের আগুনের সেই মঞ্চটা যেন ফুটিয়ে দিলাম, আর সেই আগুনের হালকাটা ফুলকি যেন পড়লো সে দীপকের গায়ে। দীপকের সেই গোঙানিটা যেন নিমিষে একটু একটু করে খানিকটা হালকা হয়ে গেল। এভাবে আমি প্রায় 9 থেকে 10 বার আগুনের ফুলকির ছোঁয়া দিলাম দীপকের উপরে। লক্ষ্য করলাম আমার মঞ্চ পড়া সে আগুনের ফুলকির ছোঁয়ার কারণে সে একদম স্বাভাবিক হয়ে গেল, চুপচাপ বসে আছে, আর কোনো গুণগানের আওয়াজ নেই, একদম স্তব্ধ হয়ে গেছে চারিদিকটা। হঠাৎ করে দীপক ফুপিয়ে ফুপিয়ে কাঁদল আর বলল, বাবা, বাবা, আমাকে বাঁচাও বাবা, বাবা, ভয় লাগছে আমার। আমি আমার নীরবতা ভেঙে বললাম, বাবা দীপক, তোমার ভয়ের কোনো কারণ নেই, আমি এসে গেছি বাবা, আমি তোমাকে ওর হাত থেকে মুক্ত করবো বাবা, চিন্তা করো না। দীপক বলল, আপনি কি আর আমার বাবা কোথায়? আমি বললাম, আমি অনিমেষ চ্যাটার্জি, তোমার বাবা তোমার ঠিক পাশে আছে দীপক, ভয় পেও না বাবা। দীপক তখন বলে উঠল, আপনি অনিমেষ স্যার? স্যার, আপনার ব্যাপারে অনেক শুনেছিলাম, আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল স্যার আমার। আমি দীপককে সাহস দিয়ে বললাম, এই যে দেখো, তবে ইচ্ছা ছিল, আজ দেখা হয়ে যাচ্ছে। দীপক স্বাভাবিকভাবে বলল, ধন্যবাদ স্যার। আমি আবারও বললাম, বাবা দীপক, তোমাকে আমি 4টা প্রশ্ন করব, তুমি আমাকে সঠিকভাবে জবাব দেবে। কোনো কিছু আমাকে কিন্তু লুকাবে না, কেমন? দীপক তখন বলল, জি স্যার, আমি সব বলবো, আপনি আমাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারবেন স্যার? আমি তখন বললাম, নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই, আমি তো এসেছি তোমাকে মুক্ত করতেই বাবা। দীপক তখন বলল, ঠিক আছে স্যার, কি জানতে চান? আমি আজকে সব সত্যটা বলবো। আমি তখন বললাম, প্রথম প্রশ্ন, তোমার বাবা আমাকে বলেছিল তুমি একটা মেয়েকে বিরক্ত করার পরে সেই মেয়েটার পরিবার থেকে বেশ হুমকি ধামকি দিয়েছিল যে মামলা করে দেবে, কিন্তু তোমার বাবা টাকা দিয়ে তাদেরকে চুপ করে দিয়েছিল। এরপর তুমি ওই রাতে অনেক কেঁদেছিলে আর কান্না করে করে একটা কথাই বলেছিলে যে তুমি ওই মেয়েকে শিক্ষা দেবে। এখন বাবা দীপক, এরপর এমন কি হয়েছিল যে তুমি সারা রাত বাইরে বাইরে থাকা শুরু করলে? দীপক অনেকটা কাঁচুমুচু হয়ে বলা শুরু করলো, স্যার
আজ আমি আর কিছু লুকাবো না। আমার পক্ষে আর কোনো কিছু লুকানো সম্ভব হবে না স্যার। এতটুকু বলে চুপ হয়ে গেল। আমারও বলল, বাবা শুনতে পাচ্ছ আমাকে? অনুপম রায় বলল, হ্যাঁ বাবা, আমি শুনতে পাচ্ছি, তুমি বলো বাবা, কোনো চিন্তার কিছু নেই। দীপক বলা শুরু করলো, বাবা এবং অনিমেষ স্যার, শুনুন তাহলে আমার কাহিনী। আমি ওই রাতে প্রচুর কান্না করছিলাম, আর বারবার মানুষের হাতে আমাকে অর্থ নগ্ন করে ধোলার কথাটা বারবার মনে পড়ছিল। আমার দরজার কথাটা বারবার মনে হচ্ছিল। এতগুলো মানুষের সামনে আমাকে অপমানিত হতে হলো, এটা ভেবে অনেক বেশি কান্না করছিলাম। আর এই কান্না থেকে একটা সময় জিদ আসলো মাথায় যে ওই মেয়েকে আমি সাহায্য করবোই, যেভাবে হোক। স্যার, এরপর আমি আর দেরি না করে এর পরের দিন আমার বন্ধু অঞ্জনের সাথে দেখা করার জন্য বেরিয়ে গেলাম। অঞ্জন আমার এক খুব কাছের বন্ধু ছিল। ও আমার মনের অবস্থা বুঝতে পেরে আমাকে অনেক অনেক সান্ত্বনা দিল, কিন্তু আমার একই কথা ছিল, যেভাবে হোক ওই মেয়েকে আমি সাহায্য করতে হবে, যেভাবে হোক আমাকে সাহায্য করতে হবে। আমি আর অঞ্জন ওই দিন অনেক কান্না করেছিলাম স্যার। একটা পর্যায়ে রাতের দিকে আবারও একই সাথে নেশা করলাম, আর নেশা করতে করতে একদম ভয়াবহ একটা পর্যায়ে চলে গিয়েছিলাম। আমি নেশা করছিলাম আর চোখ বন্ধ করে দেখতে পাচ্ছিলাম সেই ভয়াবহ দৃশ্যটা। স্যার বিশ্বাস করুন, আমাকে অর্ধদগ্ধ করে মারছিল, সবাই মিলে মারছিল। আমি আর নিতে পারছিলাম না স্যার। আবার কান্না করলাম আর বললাম, আমি আত্মহত্যা করে ফেলবো, ওর সাহায্য না করতে পারলে আমি আত্মহত্যা করে ফেলবো। আমি কি করেছিলাম ওই মেয়েটা? আমি তো পছন্দ করতাম, আমি অনেকবার ওকে প্রপোজ করেছিলাম, কিন্তু ওই শিখা আমার সাথে কি করলো? এটা কি করলো? এরপর অঞ্জন বলল, বন্ধু ঠান্ডা ঠান্ডা, আমার কাছে প্ল্যান আছে। আমি যেন নেশাগ্রস্তের মতো বললাম, সত্যি তোর কাছে প্ল্যান আছে? কি বন্ধু বলতো, কি প্ল্যান আছে বল, আমাকে চলতে বল। আমি আর নিতে পারছি না, ওকে আমি সাহায্য করবোই, করতে হবে আমার। অঞ্জন তখন বলল, কালো জাদু। আমি তখন বললাম, কি কালো জাদু? অঞ্জন কাঁপা কাঁপা কণ্ঠে একই সাথে একটা শয়তানি হাসি দিয়ে বলল, কালো জাদু। বন্ধু পেয়ে গেছে, তোর বদলা নেবার উপায় কিন্তু পেয়ে গেছে। এবার হয়ে যাবে, কোনো চিন্তা করবি না, এবার হয়ে যাবে, হতেই হবে। আমি তখন বললাম, কালো জাদু আবার হয় নাকি? কি বলিস এগুলো তো পুরো ভুয়ো, এগুলো আমি বিশ্বাস করি না বন্ধু, এইটা আমি বিশ্বাস করি না। অঞ্জন তখন বলল, কালো জাদু পৃথিবীতে আদি লগ্ন থেকে সম্পাদিত হয়ে এসেছে বন্ধু, তুই বলছিস হয় না? আরে বোকার তোর, হয় মানে অনেক ভালো মতো হয়। আমি কি বলিস, কিন্তু কিভাবে করবো এই কালো জাদু? অঞ্জন তখন বলল, তুই শুধু দেখতে থাকলে কি করে আমি একজনের খোঁজ জানি বুঝলি, যিনি কিনা এতটাই পারদর্শী, এতটাই শক্তিশালী তান্ত্রিক, যে কিনা কোনো কিছু ছাড়াই, কোনো উপকরণ ছাড়াই কালো জাদু করতে পারেন। আমি তখন পাগলের মতো হাসতে হাসতে বললাম, কি বলিস সত্যি? তাহলে কি সত্যি আমি প্রতিশোধ নিতে পারবো দোস্ত? আমি পারবো, আমি মেয়েকে পাগল বানায় ফেলবো, আমি একদম পাগল বানায় ফেলবো। আমার বন্ধু আমার নেশাগ্রস্তের মতো হাসতে হাসতে বললো, পারবি মানে? পারতে তো হবেই তোকে, মেয়েকে পাগল বানায় ফেলবো আমরা। ও আমাদের এত বড় কষ্ট দিয়েছে না, তোকে অর্ধনগ্ন করে একেবারে মেরেছে না, মানুষদের গণধনা দিয়েছে না, দেখ কি করি, ওকে কাঠের পুতুল বানাবো, পুতুল। ও আমাদের পিছে পিছে করবে। দোস্ত কোনো চিন্তা করিস না। আমি ওই সময় এতটা নেশাগ্রস্ত হয়ে গেছিলাম স্যার, কি করবো সেটাই বুঝতে পারছিলাম না। আমি যেন পাগলের মতো বলছিলাম, এবার খেলা জমবে, ওর খেলা আমি দেখাবো, সাপ মরবে, লাঠিও ভাঙবে না। আচ্ছা বন্ধু, সে তান্ত্রিকের নাম কি? অঞ্জন আবারও বলল, ইন্দ্রজিৎ দত্ত। আমি অনিমেষ এতটুকু শুনেই দীপককে থামিয়ে দিয়ে বললাম, কি বলে নামটা? ইন্দ্রজিৎ দত্ত। দীপক তখন বলল, জি স্যার, ইন্দ্রজিৎ তান্ত্রিক, আপনি চেনেন তাকে? আমি বললাম, উনি তো ভয়াবহ তান্ত্রিক, ওনার সাথে আমার পরিচয়টা অনেক আগে হয়েছিল। যাকে সেসব কথা, এরপর কি হয়েছিল বলো আমাকে। দীপক তখন আবারও বলা শুরু করলো,
এরপর ওই রাতে আমরা প্ল্যান করলাম যে তার পরের দিন সে তান্ত্রিকের কাছে গিয়ে সব কথা খুলে বলবো, যে বলা সেই কাজ। আমরা ওই রাতের মতো যে যার মতো বাসায় চলে যাই। এর পরের দিন সকালে অঞ্জন আমাকে বলল, বন্ধু, ইন্দ্রজিৎ তান্ত্রিক পাহাড়ের চূড়ায় বসেন, অনেক দূর কিন্তু এখান থেকে, যেতে পারবি তো? আমি বললাম, কতক্ষণ লাগবে তো সেটা বল। অঞ্জন তখন বলল, 6 ঘন্টার মতো সময় লাগবে, আর যেতে আসতে 6 ঘন্টা, বুঝতে পারছিস, মানে সব মিলে 12 ঘন্টার পথ কিন্তু। আমি তখন বললাম, আচ্ছা সমস্যা নেই, আমি তাহলে রাতে বের হবো, ঠিক আছে? রাত 8টায় রওনা দিব, আর পৌঁছাতে পৌঁছাতে রাত কত গভীর রাত হয়ে যাবে, রাত 2টো, আর কাজ শেষ করে আস্তে আস্তে সকাল 10টা এরকম তো হয়ে যাবে, নাকি হবে না? আর স্যার, ঠিক এই কারণেই মূলত আমি প্রতি রাতে বাইরে বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমি জানতাম এসব তন্ত্রমন্ত্রের কাজ করতে চাইলে আমাকে রাতের বেলাতে করতে হবে। যা হোক, এরপর আমি আর অঞ্জন বাসের টিকিট কেটে রওনা দিয়ে দিলাম সেই জায়গার উদ্দেশ্যে। স্যার, বিশ্বাস করবেন কিনা জানি না, প্রায় 3টা জঙ্গল পেরিয়ে পৌঁছেছিলাম সেই ইন্দ্রজিৎ তান্ত্রিকের কাছে। অঞ্জন আর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ধীরে ধীরে সেই পাহাড়ে ওঠা শুরু করলাম। পাহাড়ে মূলত একটা সিঁড়ির মতো আছে, এবং বিশ্বাস করবেন কিনা জানি না স্যার, রাতের দিকে একদম আলোকিত থাকে সেই পাহাড়টা। এর কারণ পাহাড়ে অনেক মানুষের বসবাস, আর ওই চারিদিকে মোমবাতি দিয়ে আলোকিত করা হয়ে থাকে। এত মানবে আলো পরিপূর্ণ, বোঝাই যায় না এটা একটা পাহাড়। আমরা পাহাড়ে পৌঁছে দেখলাম অনেক মানুষ ধীরে ধীরে ওই পাহাড়ে উঠছেন, কারণ আমরা ছাড়াও আরো অনেকে সেই তান্ত্রিকের কাছে এসেছিলেন তাদের চিকিৎসা করাতে। এরপর প্রায় 1 ঘন্টা পর গিয়ে পৌঁছালাম সেই তান্ত্রিকের আস্তানায়। মানে সেই পাহাড়ের চূড়ায় উঠতে আমাদের অনেক সময় লেগেছিল। ধীরে ধীরে সবার ভিড় ঠেলে সিঁড়িতে উঠতে উঠতে 1 ঘন্টার মতো সময় লেগেছিল। লক্ষ্য করলাম সেখানে প্রচুর মানুষের সমাগম, চারিদিকে মশাল জ্বলছে, আশেপাশে মানুষের ভিড় জমে আছে। সিমেন্টের একটা বসার জায়গা আছে, আর একটা প্রকাণ্ড সিমেন্টের পিলার, আর সেই পিলারের নিচে ধ্যানমগ্ন হয়ে বসে আছে সেই তান্ত্রিক। পরনে কমলা রঙের ধুতি আর গায়ে একটা শাল পেঁচানো, মুখে প্রচন্ড দাড়ি আর মাথা ভর্তি ঝট পাকা চুল। তার পাশে 2টি নরকঙ্কাল, আর সামনে বিশাল বড় গামলার রক্তে যেন টইটম্বুর করছে, বোঝা যাচ্ছে রক্ত, কালো কালো রক্ত। আর তার সামনে বেশ দূরে, প্রায় 20 থেকে 30 হাত দূরে, ভূতে ধরা একটা রোগী বসে আছে। সে দুলছে আর ক্যার ক্যার শব্দ করছে, কেমন যেন করছিল পাগলের মতো। আর একটু পরপর তান্ত্রিক দূর থেকে কি যেন পড়ছে, আর চারিদিকে ধোঁয়ায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে। আর সাথে সাথে সে ভূতে ধরা মেয়েটা মাথা দোলাতে শুরু করলো, ছটফট করতে লাগলো, আর মুহূর্তে তার শরীরটা বেঁকে যাচ্ছিল। আর একটা সময় পর তান্ত্রিক চোখ খুলে দাঁড়ালেন, আর ধীরে ধীরে মেয়েটার কাছে আসলেন। তার মাথা স্পর্শ করার সাথে সাথে মেয়েটা ছটফট ছটফট করতে করতে জবাই করা মুরগির মতো দাপাতে লাগলো, এবং একটা সময় নিস্তেজ হয়ে গেল। এরপর সে তান্ত্রিক এসে তার মাথায় পানি ছিটা দেওয়াতে সাথে সাথে জ্ঞান ফিরল। এরপর সে রোগীর বাবা এসে তান্ত্রিককে প্রণাম করে টাকা দিয়ে মেয়েকে নিয়ে চলে গেল। বিশ্বাস করেন স্যার, বিষয়গুলো চোখের সামনে এত দ্রুত ঘটে গেল, কোনো চিৎকার চেঁচামেচি নেই, একদম নিস্তব্ধ হয়ে আছে চারিদিকটা। এত মানুষ কিন্তু কোনো আওয়াজ নেই, শুধু জিনে ধরা রোগী চিৎকার করছিল। যাই হোক, এভাবে প্রায় 20 জন রোগী দেখলেন। বিশ্বাস করুন, এই 20 জন রোগী তিনি সুস্থ করে দিয়েছিলেন মাত্র 1 ঘন্টার ব্যবধানে। এত বেশি ভয়াবহ শক্তিশালী তান্ত্রিক ছিলেন তিনি। আর দূর থেকে বারবার আমার দিকে নজর দিচ্ছিলেন, মানে উনি কেমন যেন সন্দেহ করছিলেন আমার দিকে। আমি আর অঞ্জন অপেক্ষা করছিলাম, যেহেতু অনেক মানুষ, তাই সবাই চলে গেলে আমরা আমাদের কথা কমতে পারবো, একলা তান্ত্রিকের সাথে কিছু আলাপ করতে পারবো। একটা সময় ধীরে ধীরে পুরো জায়গাটা একদম নীরব হয়ে গেল, একদম খালি। একটা ব্যাপার লক্ষ্য করলাম, এই তান্ত্রিকের কোনো সহযোগী নেই, তিনি একদম একা একা কাজ করেন। মানে তিনি চান না তার এই শক্তির বিষয়টা অন্য কাউকে শেয়ার করতে বা কাউকে শিখিয়ে দিতে। পুরো জায়গাটাতে আমরা 3 জন ছিলাম, আমি, অঞ্জন, আর সামনে দূরে বসে আছে ধ্যানমগ্ন হয়ে ইন্দ্রজিৎ তান্ত্রিক। তান্ত্রিক হঠাৎ করে কারো কণ্ঠে বলে উঠলেন, দীপক, এদিকে এসো। আর অঞ্জন, তুমি ওখানেই থাকবে, এখানে আসবে না। আমি আর অঞ্জন দুজনে যেন ভয় আটকে উঠলাম, দুজনে মুখ চাওয়াচাই করছিলাম, আর মনে মনে ভাবলাম, কি ব্যাপার, সে আমার নাম জানলো কিভাবে? অঞ্জন আমাকে চোখের ইশারায় বুঝিয়ে দিল কথা না বলে এগিয়ে যেতে। আমি ভোরকে গিয়ে থতমত খেয়ে ধীরে ধীরে এগিয়ে গেলাম তান্ত্রিকের কাছে। ইন্দ্রজিৎ তখন বলে উঠল, আমি জানি তুমি কেন এসেছ, কিন্তু তারপরেও আমি তোমার মুখ থেকে শুনতে চাই। সবকিছু একদম পুরো ঘটনাটা বলবে আমাকে, ঠিক আছে? আমি একটা ভয় ভয় অনুভূতি নিয়ে সব ঘটনা তান্ত্রিকের কাছে খুলে বললাম, কিভাবে মেয়েটার বাবা আমাকে অপমান করেছে এবং এত মানুষের সামনে আমাকে অপমান করেছেন। ইন্দ্রজিৎ বললেন, আমি যদি বলি
তবে বলতে হবে দোষ তোমার ছিল। তোমার কৃতকর্মের সাজা তুমি পেয়েছো। আমি তখন বললাম, কিন্তু গুরু, এই ঘটনার কারণে আমাদের সমাজে মুখ দেখানো বন্ধ হয়ে গেছে। আমার বাবা রীতিমতো লজ্জা রীতিমতো আমাকে মেরে ফেলতে চেয়েছিল এবং নিজেকেও মেরে ফেলতে চেয়েছিলেন। গুরু, আপনি এমন কিছু করুন যে মেয়েটা পাগল হয়ে যায়, আমাকে আমার পিছু পিছু করবে। আমি তোকে পছন্দ করি, আমি ওকে পিছু পিছু ঘোরাবো, অনেকদিন ঘোরাবো, তারপর মেয়েটাকে লজ্জা দিয়ে তারপর ওকে বিয়ে করবো। আমি ওকে এত তাড়াতাড়ি ছাড়তে চাই না। এমনভাবে ঘুরাবো মেয়েটা লজ্জা দিয়ে দেবে, একেবারে সবাই লজ্জা পাবে ওর ওর আচরণ দেখে। আমি ওকে পাগল বানাতে চাই আমার জন্য, আমার প্রেমে পাগল হয়ে যাবে। ইন্দ্রজিৎ তখন বলল, তুমি আমাকে গুরু ডেকেছ, আর তোমার ইচ্ছাটা খারাপ নয়, এটা এক প্রকার ভালো ইচ্ছা বলতে পারো। তুমি তার ক্ষতি না করে তাকে পাগল বানানোর চেষ্টা জানাচ্ছ। সে তোমার প্রেমে পাগল হবে, তুমি তাকে তারপরে কষ্ট দিয়ে অনেক অনেক লজ্জা দিয়ে তারপর বিয়ে করবে, তাই তো? তোমার কাজ হয়ে যাবে, সমস্যা নেই। আমি বললাম, সত্যি গুরু? ইন্দ্রজিৎ তখন বলল, হ্যাঁ অবশ্যই। ওই মেয়ের নাম আমি জানি, কিন্তু নামের বানান তুমি আমাকে সঠিকভাবে লিখে দেবে, ঠিক আছে? একটা কাগজে। আমি ওই মেয়ের নামটা লিখে দিলাম কাগজে, বড় করে লিখে দিলাম শিখা। এরপর সেই বাসার অ্যাড্রেস দিয়ে দিলাম তান্ত্রিককে। এরপর তান্ত্রিক আমার কাছ থেকে কাগজ হাতে নিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়া শুরু করলেন। এরপর প্রায় 10 মিনিট পর বললেন, তোর কাজ হয়ে যাবে। তুই 2 দিন পর আমার সাথে আবারও দেখা করবি, ঠিক আছে? আর 2 দিন পর আসলে 5 লক্ষ টাকা নিয়ে আসবি, মাথায় থাকবে। আমি বললাম, 5 লক্ষ টাকা? ইন্দ্রজিৎ তান্ত্রিক তখন অনেকটা রেগে গিয়ে বললেন, হ্যাঁ 5 লক্ষ টাকা। কি হয়েছে, পারবি না? আমি বললাম, হ্যাঁ পেয়ে যাবেন, সমস্যা নেই। আমি না তার রাগে ভয় পেয়ে গেছিলাম। আমি আর অঞ্জন ওই রাতে অনেক বেশি খুশি ছিলাম এবং ধীরে ধীরে বাড়ি ফিরে আসি। আবার একই সাথে চিন্তা করেছিলাম যে এই 5 লক্ষ টাকা কোথায় পাবো। হঠাৎ করে মাথায় একটা আইডিয়া খেললো, কেননা বাবার ব্যাংকের কার্ডটা তো আমার কাছেই থাকে। বাবার কার্ড আমাকে দিয়েছিলেন, যেন কোনো খরচ করতে চান আমি কার্ড থেকে নিয়ে খরচ করি। এরপর আমি আর দেরি না করে 2 দিন পর 5 লক্ষ টাকা ব্যাংক থেকে সরাসরি উঠালাম। এরপর রাতের দিকে আমি আর অঞ্চন দেরি না করে দ্রুত রওনা দিলাম সে তান্ত্রিকের কাছে। এবং তান্ত্রিকের কাছে গিয়ে দেখলাম একটা ভিন্ন দৃশ্য। দেখলাম পুরো জায়গাটা একেবারে ফাঁকা, কোনো মানুষ নেই, একদম নীরব নিস্তব্ধ। আমাকে তান্ত্রিক সামনে বসতে বললে আমি বসে পড়লাম। এরপর তিনি বললেন, টাকাটা আমার পাশে রেখে দাও। আমিও আর দেরি না করে তার পাশে টাকাটা রেখে দিলাম। এরপর তিনি বললেন, তোমার কাজ হয়ে যাবে, তুমি 7 দিন পর ফলাফল পেয়ে যাবে, বুঝতে পেরেছ? তুমি আসতে পারো এখন, আর দিনের দিন আমার কাছে আবারও আসবে। পরবর্তী ধাপ আমি তোমাকে বলে দেবো, বুঝতে পেরেছ? এরপর আমি আর অঞ্জন দেরি না করে বাসায় ফিরে আসি। কিন্তু স্যার, এখানে সবচেয়ে বড় গন্ডগোলটা লেগে যায়। আমি প্রায় 5 দিন পর অঞ্জলির কাছ থেকে শুনতে পাই শিখা নাকি পাগলের মতো আচরণ করছে, চারিদিকে নাকি ছায়া ছায়া বলে চিৎকার করছে, ওর মাথা নাকি ভার হয়ে এসেছে, ও কেমন যেন চিৎকার করছে, ছটফট করছে, আর শরীর নাকি ধীরে ধীরে নীল বর্ণের হয়ে গেছে। তার বাবা নাকি অনেক ডাক্তার দেখেছেন, ফলাফল শূন্য, এবং মেয়েটা নাকি ধীরে ধীরে শুকিয়ে যাওয়া শুরু করেছে। আমি অঞ্চলের কাছ থেকে এটা শুনে রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমার কি করা উচিত সেটাই বুঝতে পারছিলাম না স্যার। আমি বললাম, কিন্তু বন্ধু, ঘটনা তো অন্য কিছু হওয়ার কথা ছিল। কথা ছিল মেয়েটা আমার প্রেমে পাগল হয়ে যাবে, কিন্তু ভিন্ন কিছু হচ্ছে কেন? সমস্যা কি? আমি বুঝতে পারলাম না। আমি তো টাকা দিয়েছি ঠিকঠাক মতো। এর ঠিক 2 দিন পর 7ম দিন শিখা মারা যায়। আমি এই সংবাদটা শুনে প্রচন্ড খেপে গিয়েছিলাম স্যার, কারণ আমি কি চেয়েছিলাম আর এটা কি হলো। আর এই রাগি বোধ আমার কাল হয়ে দাঁড়িয়েছিল স্যার। আমি আর দেরি না করে ওই দিনই বেরিয়ে পড়লাম তান্ত্রিকের আস্তানার উদ্দেশ্যে। তার কাছে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় ভোর হয়ে গেছিল। আমরা সে আস্তানায় যাওয়ার পর দেখলাম তান্ত্রিক আমার জন্য মূলত বসে আছে, আমাদের অপেক্ষায় বসে আছে। আমি যাওয়াতে তান্ত্রিক ধ্যান থেকে উঠে আমার কাছে নিচ থেকে এগিয়ে আসলেন এবং আমার কাছে দাঁড়ালেন। তার হেঁটে আসা দেখে বোঝা যাচ্ছিল সে অনুতপ্ত এবং সে খুব আঘাতপ্রাপ্ত, যার কারণে আজকে তার চেহারায় সে শক্ত ভাবটা নেই, নরম হয়ে গেছে। এরপর তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, আমি জানি তোমার দুঃখ হচ্ছে, আমি এটাও জানি তুমি প্রচন্ড রেগে আছো আমার উপরে। আমি বললাম, আপনি এটা কি করলেন? আপনি এটা কি করলেন? তান্ত্রিক আমাকে বললেন, শান্ত, সমস্যাটা মূলত এই নামের জন্য হয়েছে দীপক। শিখা নামে
আর একটা মেয়ের জন্য একজন ছেলে এসেছিল যে শিখা নামের মেয়েটাকে মরণ বান মারতে চেয়েছিল, আর তার নামও শিখা ছিল। আর এই কারণে মূলত ওর মরণ বান তোমার দেয়া সে শিখা নামের উপরে পড়ে গেছে। আর যার উপর মরণ বান মারার কথা ছিল সেই মেয়েটা আজ ওই ছেলেটার জন্য পাগল হয়ে গেছে। আমি দুঃখিত, গতকাল শুনলাম তারা নাকি বিয়ে করে ফেলেছে। বিশ্বাস করুন স্যার, শেষের এই বাক্যটা আমার মাথা খারাপ করে দিয়েছিল স্যার। যেখানে এটা আমার হওয়ার কথা ছিল সেটা অন্য কারো হচ্ছে, এটা আমি নিতে পারছিলাম না স্যার, আমি এটা নিতে পারছিলাম না। দীপকের কথা শুনে আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, আচ্ছা বুঝেছি, তার মানে মূল ঘটনাটা এখানে। আর সেই শিখার প্রেত আজ তোমার উপরে। এতটুকু বলতেই দীপক আমাকে থামিয়ে দিয়ে বলল, স্যার ঘটনা কোনো শেষ হয়নি স্যার, আর আপনি যা ভাবছেন এটা একেবারে ভুল ভাবছেন স্যার। আমি বললাম তাহলে? দীপক তখন বলল, শুনুন স্যার তাহলে কি হয়েছিল, আর বাবা তুমিও শোনো। এমন কিছু শুনবে আজকে হয়তো বা বিশ্বাস হবে না তোমার। তুমি বলতে না বাবা, তোর এই রাগ একটা সময় তোর বড় শত্রু হয়ে উঠবে, বলেছিলে না বাবা? বাবা বিশ্বাস করো, তোমার কথাটা সঠিক হয়েছে বাবা, তোমার কথাটা সঠিক হয়েছে বাবা। দীপক বলা শুরু করলো। ইন্দ্রজিৎ তান্ত্রিকের শেষ বাক্যটা শুনে আমার মাথাটা খারাপ হয়ে গেছিল। আমি কি করবো আমি বুঝতে উঠতে পারতেছিলাম না, আমার মাথা কাজ করছিল না। সাথে সাথে তান্ত্রিকের হাতটা আমার হাত থেকে সরিয়ে ফেললাম। রাগ আর ক্রোধ নিয়ে কট করে তাকিয়েছিলাম তান্ত্রিকের দিকে। আর অঞ্জন বারবার আমাকে শক্ত করে চেপে ধরে রেখেছে যেন আমি বিপজ্জনক কোনো কিছু না করতে পারি। আমি তখন পাগলের মতো ছটফট করছিলাম, বিশ্বাস করুন, এমনিতে নেশাগ্রস্ত হয়ে আছি। আর এরপর আবার এমন ভয়াবহ তথ্য আমি আর নিতে পারছিলাম না, আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তান্ত্রিক অঞ্জনকে ইশারা করে আমাকে ছেড়ে দিতে বললো। ও ছেড়ে দিল আমাকে। তান্ত্রিক আমাকে ঝাঁপিয়ে ধরলো আর বলল, বাবা শান্ত, তোমাকে আমি 5 লক্ষ টাকার বদলে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবো বাবা। শান্ত, তুমি চিন্তা করো না। আমি তখন রাগে ফসফস করছিলাম। আমি বললাম, 10 লাখ টাকা আমি তোমাকে দেব, তুমি আমাকে শিখাকে ফিরে দিতে পারবে? তান্ত্রিক আমার চোখের দিকে তাকিয়ে নিজে ভয় পেয়ে গিয়েছিল। আমি রাগে ফসফস করতে করতে হঠাৎ করে মনের ভেতর একটা ভয়াবহ প্ল্যান কাজ করছিল। আমি না হুট করে চিন্তা করলাম, তান্ত্রিককে মেরে ফেলবো, আমি মেরে ফেলবো, শিখাকে মেরে ফেলবো। ও শিখাকে মেরে ফেলেছে, আমি তান্ত্রিককে মারবো। আর মূলত এই রাগের কারণে আমার সিদ্ধান্তটা কল হয়ে দাঁড়িয়েছিল স্যার। আমি মূলত আমার পকেটে সবসময় একটা লাইটার রাখতাম। যেহেতু নেশা মাদক এগুলো আমার নিত্যদিনের কাজ ছিল, তাই আমার কাছে সবসময় সিগারেট আর ছোট্ট একটা চাকু থাকতো, সবসময় থাকতো। আর সবসময় ছোট্ট একটা শিশিতে করে মদ্য নিয়ে রাখতাম, যেন দরকার পড়লে আমি পান করতে পারি নেশাটা। আমি ওই সময় অনেকটা রাগে পাগলের মতো হয়ে গেছিলাম। আমার পকেট থেকে সে লাইটারটা বের করে ফেললাম আর 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 সাথে করে সে শিশিটা ছুঁড়ে মারলাম, একেবারে ওর দিকে যেন খুলে ছুঁড়ে মারলাম, চারিদিকে ছুঁড়ে ফেললাম। আমি ওই সময় অনেক বেশি রেগে গেছিলাম এবং পকেট থেকে সে লাইটারটা নিয়ে ফেললাম। আর স্যার বিশ্বাস করুন, তান্ত্রিকের কাছে ছুটে গেলাম, তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম আর বললাম, গুরু এটা আপনি কি করলেন গুরু? আপনি আমার এত বড় সর্বনাশ করে দিলেন গুরু, এত বড় সর্বনাশ। তান্ত্রিক কাঁদো হয়ে বলল, বাবা ভুল বোঝো না বাবা, আমি তোমার ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি বাবা। আমি তোমাকে এমন অবস্থা করে দেবো তুমি সব ভুলে যাবে, কোন চিন্তা করো না তুমি। তান্ত্রিক কথা বলছিলেন, এই সুযোগে আমি দ্রুত আমার পকেট থেকে সেই লাইটারটা বের করলাম আর সেই শিশি থেকে মদ্য পাঞ্জিতে করে সেই শিশিটা বের করলাম। আর নিশ্চয়ই জানেন মদ এক প্রকার কেরোসিনের মতো কাজ করে। আমি আর দেরি না করে দ্রুত আমার সাথে থাকা সেই শিশির সমস্ত মদ ছিটিয়ে দিলাম সে গায়ে। আর একই সাথে সেই ছোট্ট চাকুটা দিয়ে একটা পোজ দিলাম, পেটের ভিতরে বসতাম আর করার ঠিক সাইডে একটা বসতাম। আর লাইটারটাতে ধরিয়ে দিলাম আগুন, তাও করে আগুন জ্বলছিল। বিশ্বাস করুন স্যার, তান্ত্রিক মুহূর্তে আগুনে ছাই হয়ে যাচ্ছিল, থাপ করে একেবারে আগুনে নিক্ষিপ্ত হচ্ছিল। কি বিভৎস দৃশ্য! তান্ত্রিক চিৎকার করে বলল, দীপক, এটা তুমি কি করলে? আমি আবারও ফিরে আসবো। অনেক বড় ভুল করলে দীপক, অনেক বড় ভুল করলে। কঞ্চন আমাকে জড়িয়ে ধরে জোরে একটা থাপ্পড় মারলো আর বলল, এটা কি করলি তুই?
আমি যেন মুহূর্তে হতভম্ব হয়ে গেলাম আর ভয় শিহরিত হয়ে গেলাম। তান্ত্রিকের আগুনে ধরে যাওয়া সে দেহের সামনে এসে চিৎকার করে উঠলাম ভয়। এটা আমি কি করলাম, এটা আমি কি করলাম? এরপর স্যার একটা সময় লক্ষ্য করলাম তান্ত্রিকের শরীরটা চলন্ত কয়লা হয়ে গেলেও যেভাবে কুচকুচে কালো হয়ে যায় না, ঠিক সেভাবে কালো হয়ে গেছে। আমার আর বুঝতে বাকি রইল না, তান্ত্রিক মারা গেছেন। আমি আর অঞ্জন যেন পাগলের মতো দিশেহারা হয়ে গেছিলাম। এপাশ ওপাশ তাকাচ্ছিলাম কেউ দেখে ফেললো কিনা। ভয় মাথায় কোনো কাজ করছিল না, কি করব। এরপর আর দেরি না করে দ্রুত আমি আর অঞ্জন মিলে তান্ত্রিকের লাশটা নিয়ে গেলাম সে পাশের একটা জঙ্গলে। বিশ্বাস করবেন কিনা জানি না, যে জায়গাটা রাতের অন্ধকারে মানুষের ভিড়ে ভরে গিয়েছিল সেই জায়গাটা দিনের আলোতে একদম নীরব হয়ে গেছিল, যেন কোনো প্রাণের অস্তিত্ব ছিল না সেই জঙ্গলে। যা হোক, এরপর আর দেরি না করে সেই জঙ্গলে আমি আর অঞ্জন দুজন মিলে বিভিন্ন মোটা গাঁঠের টুকরো একসাথে করলাম আর একটা কোদালের মতো বানালাম। যেহেতু আমার কাছে চাকু ছিল আগে থেকে, ছোট একটা চাকু, আমার তো বেগ পেতে হয়নি সেটাকে সুচালো করতে। এরপর একটা সময় মাটিতে গর্ত করা শুরু করলাম। তার শরীরটা ধীরে 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 গর্ত করতে করতে সে মাটিতে চাপা দিয়ে দিলাম স্যার। এতটুকু বলেই চুপ হয়ে গেল দীপক এমন এক ঘটনা শুনেছিল ওই সময় যা যে কোনো মানব হৃদয়কে মুহূর্তে যেন ভয় পাইয়ে দিবে, গায়ের লোম দাঁড় করিয়ে দিবে, রক্ত যেন ঠান্ডা করে দেবে। পুরো পরিবেশটা যেন থমথমে হয়ে গিয়েছিল মুহূর্তের মধ্যে দীপকের কথা শুনে। পীযুষ যেন রেগে তার দিকে তাকিয়ে আছে। অনুপমের দিকে তাকিয়ে দেখলাম চোখ বড় বড় করে রাগে যেন ফসফস করছে। অনুপম, আমি তাদের ইশারায় শান্ত হতে বললাম। দীপককে উদ্দেশ্য করে বললাম, বুঝেছি বিষয়টা। আচ্ছা বাবা দীপক, এরপর বলো তো কবে থেকে শুরু হলো তোমার সাথে এই ভয়াবহ ঘটনার সূত্রপাত? দীপক কিছুক্ষণ চুপ করে থাকলো, এরপর বলল, স্যার ওখান থেকে ফিরে আসার পর প্রায় 15 দিন সবকিছু একদম ঠিক ছিল, কোনো সমস্যা হয়নি স্যার। আমি আর অঞ্জন মোটামুটি বেশ ভুলে যেতে চেয়েছিলাম বিষয়টা, কারণ খারাপ ঘটনা মনে রাখা উচিত নয়। তো আমরা আমাদের মতো করে দিন কাটাচ্ছিলাম। হঠাৎ করে একদিন এমন একটা বিষয় ঘটে গেল স্যার, এরপর থেকে মূলত ভয়াবহ ঘটনার সূত্রপাত। আমি ওই দিন ঘুমিয়েছিলাম, হঠাৎ করে স্যার কোনো কারণ ছাড়া আমার ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে ডিম লাইটের হালকা আলোতে দেখলাম চারিদিকে ধোঁয়া আর ধোঁয়া, আর বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়ছে। কেমন যেন মন্ত্র পড়লে যেরকম আওয়াজ হয় না স্যার, ঠিক তেমন করে একটা আওয়াজ হচ্ছিল, অদ্ভুত আওয়াজ। হঠাৎ করে স্যার আমি পাশে থাকা সে জানালার দিকে তাকিয়ে দেখলাম তান্ত্রিক ইন্দ্রজিৎ দাঁড়িয়ে আছে, মৃত তান্ত্রিক দাঁড়িয়ে আছে, আর তার হাতে একটা মাথার খুলি, সেটা নিয়ে কি যেন বিড়বিড় করে পড়ছে। আর চারিদিকে রক্তাক্ত, তার হাতে পায়ে রক্ত লেগে আছে। আর লক্ষ্য করলাম সে বিড়বিড় করে কি যেন পড়ছে আর ফু দিচ্ছে। আমি দৃশ্যটা দেখে রীতিমতো আমার শরীরে ঠান্ডা হয়ে গেছিল, কারণ মৃত ব্যক্তি ফিরে আসবে কিভাবে। আমি ওই মুহূর্তে আসলে কি করবো বুঝে উঠতে পারছিলাম না স্যার। আমি অনেকটা লাফিয়ে উঠে পড়লাম বিছানা থেকে। এরপর লাইট জ্বালাতে দেখলাম কেউ নেই সেখানে। ধোঁয়াটাও যেন মুহূর্তে মিলিয়ে গেল। আমি চোখের ভুল ভেবে প্রথমে উড়িয়ে দিয়েছিলাম স্যার, কিন্তু ব্যাপারটা দিন দিন ভয়াবহ হয়ে উঠছিল। যখন ঘুমাতে যাব ঠিক তখনই আমি তান্ত্রিকের চেহারা দেখতে পেতাম। মনে তো যেন উকি দিচ্ছে, খাটের কোণা থেকে উকি দিচ্ছে, কখন আমার মাথার পাশে বসে আছে। আর খুব গরম হয়ে যেত পুরো পরিবেশটা, কেমন যেন ভার আক্রান্ত লাগতো নিজেকে, মাথাটা ভার হয়ে যেত বারবার। আবার মাঝে মাঝে লক্ষ্য করতাম কখনো কখনো দরজার পাশ থেকে উকি মারছে আর ওর একটা হাত বেরিয়ে আসছে। আর লক্ষ্য করতাম ওর হাতটা লম্বা হয়ে আসছে বারবার, কেমন যেন উইয়ার্ড উইয়ার্ড ব্যাপার স্যাপার দেখতাম। এভাবে প্রায় 15টা দিন পর এমন একটা দৃশ্য দেখলাম। তা দেখার পর আমার আশেপাশে কাউকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম, আমি অনুভব করতে পারছিলাম আমার পাশে কেউ একজন আছে, ছায়ার মতো কিছু একটা। কিন্তু এবার আর তান্ত্রিককে দেখতাম না, দেখতাম ছায়া, কালো ছায়া। সে আমার কাছে চলে আসতো বারবার, আর কি যেন বলতো, আর বিভিন্নভাবে আমাকে ভয় দেখাতো। আমি প্রচন্ড ভয়, রীতিমতো কথা বলতে পারতাম না। আর বারবার আমি অনুভব করতাম আমার মাথার উপরে বসে আছে কেউ একজন, আর হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। ওফ, কি যন্ত্রণা! আমি আর নিতে পারছিলাম না। আস্তে আস্তে করে মারতে জানেন স্যার, আস্তে আস্তে মনে হচ্ছিল আমার মাথাটা ভেঙে মগজগুলোর উপরে মারা শুরু করছে। এত কষ্ট আমি নিতে পারছিলাম না স্যার, আমি আর নিতে পারছিলাম না, আমি পাগল হয়ে যাচ্ছিলাম স্যার।
বাকি কি হয়েছিল বাবা তো আপনাকে বলেছি। আমি সবকিছু শুনে যেন হতভম্বের মতো তাকিয়েছিলাম দীপকের দিকে। ও এমন এক ঘটনা বলছিল ওই দিন আমি কল্পনাও করতে পারিনি এমনটা হতে পারে। যাই হোক, আমি আর দেরি না করে আমি অনুপমকে বললাম, আপনি ওর চোখ পট্টিটা খুলে দিন। অনুপম এগিয়ে এলো এবং চোখ পট্টিটা বা চোখে যেটা লাগানো ছিল কালো কাপড় সেটা খুলে দিল। এরপর আমি এক ভয়াবহ দৃশ্যের সাক্ষাৎ পেলাম। আমি দেখলাম দীপক ধীরে ধীরে আবারও পজেস্ট হয়ে যাওয়া শুরু করেছে। ধীরে ধীরে ওর শরীরে কাঁপুনি দেওয়া শুরু করেছে, ওর চেহারা ধীরে ধীরে বিকৃত হওয়া শুরু করলো। আর এমন এক দৃশ্য দেখলাম যে আমি কল্পনা করলেও আমার ভয় কাঁটা দিয়ে ওঠে। আমি দেখতে পেলাম ওর চেহারাটা হুবহু ইন্দ্রজিৎ তান্ত্রিকের চেহারায় বদলে গেল। আর মুহূর্তে ওর চোখ আবারও কুচকে উঠল, কালো কুচকুচে হয়ে গেল। চোখের ভিতরে এক অদ্ভুত শূন্যতা, অন্ধকার যেন ভরে গিয়েছে। আমি সেই দৃশ্যটা দেখে যেন ভয় কেঁপে উঠলাম এবং দীপকের ভেতর থেকে সে ইন্দ্রজিৎ খুব বিকৃত একটা হাসি দিয়ে বলে উঠল, অনিমেষ চ্যাটার্জি, চিনেছ আমাকে? অনিমেষ। আমি তখন বললাম, আপনি আপনি কিভাবে? দীপক তখন বলল, হ্যাঁ, আমি ফিরে এসেছি অনিমেষ, আমি ফিরে এসেছি। এইভাবে একটা বিকৃত বিভৎস হাসি দেওয়ার পর এমন এক ঘটনা ঘটে গেল যা আমি কল্পনা করলেও আমার শরীরটা যেন কাঁটা দিয়ে ওঠে। আমি দেখতে পেলাম দীপক আসন হয়ে বসেছিল, অট্ট হাসি দিতে দিতে প্রায় 1 হাত পরিমাণ শূন্য ভেসে উঠল, ধাপ করে ভেসে উঠল। এতটাই দ্রুত ভেসে উঠেছিল যে আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আর দেখলাম সে ভাসমান অবস্থায় তুলছে আর অট্ট হাসি হাসছে। এমন ভয়াবহ দৃশ্য দেখে আমি, পীযূষ আর অনুপম 3 জনের রীতিমতো বড় বড় করে চোখ করে তাকিয়েছিলাম। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। এদিকে লক্ষ্য করলাম দীপকের শরীরের সাথে সাথে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, কেমন যেন হয়ে যাচ্ছে চারিদিক পরিবেশটা যেমন ভারী হয়ে আসছে। আমি আর দেরি না করে দ্রুত আমার মঞ্চ পড়া শুরু করলাম। দেখলাম প্রায় 5 মিনিট পর ধীরে ধীরে দীপক আবারও নিচে নেমে আসছে। এবার ধীরে ধীরে ও শান্ত হয়ে আসলো। আমি আর দেরি না করে যজ্ঞ করা শুরু করলাম। সামনে আগুনের ভেতরে বাণী পড়া ছিটিয়ে দিলাম, বারবার মন্ত্র পড়ছিলাম আর লক্ষ্য করলাম ছটফট করতে লাগলো দীপক একটা সময় খুব অস্থির হয়ে উঠলো। ওর মাথা দিয়ে আমার রক্ত বেরিয়ে যাওয়া শুরু করলো আর লক্ষ্য করলাম চারদিক ভারী হয়ে আসছিল। কেমন যেন গোমট বাঁধা এক ভয়ঙ্কর গরম পরিবেশ সৃষ্টি হলো। আমি বুঝতে পারছিলাম এইটা ঠিক হবার নয়, এই তান্ত্রিককে সরানো যাবে না। আর এভাবে যদি এখন রক্ত বেরিয়ে যাওয়া শুরু হয় তাহলে আর 10-15 মিনিটের বেশিও লাস্টিং করবে না, ও এখনই মারা যাবে। তান্ত্রিকের প্রেত ফিরে এসেছে আর এই আত্মা দীপকের পুরো শরীর কবজা করে ফেলেছে। এইটা কোনো সাধারণ জিন বা কোনো প্রেত নয় বা কোনো ভয়াবহ কোনো ভূত নয়, এটা অশরীরী আত্মা, এটা সেই তান্ত্রিকের আত্মা। আমি দীপককে বললাম, আপনি ওকে ছেড়ে দিন ইন্দ্রজিৎ, আপনি ওকে ছেড়ে দিন। দীপকের ভিতর থেকে ইন্দ্রজিৎ শান্ত কণ্ঠে বলল, তুমি সব জেনেও বলছো ছেড়ে দিতে? আমি বললাম, দেখুন আমি বুঝতে পারছি দীপক অনেক বড় অপরাধ করেছে, ভয়াবহ অপরাধ করেছে, আর এর সাজা একমাত্র আইনই দিতে পারেন, আপনি তো না, আপনি কেউ দিতে পারেন না, আমরা কেউ আইনের ঊর্ধ্বে নয়। দীপকের ভেতর থেকে ইন্দ্রজিৎ আমারও বলল, না অনিমেষ, যাওয়ার হলে আমি অনেক আগে চলে যেতাম অনিমেষ, কিন্তু দীপক সবকিছু বুঝে শুনে সব করেছে, ওর কোনো ক্ষমা নেই অনিমেষ, ওর জন্য মৃত্যুই চিরধার্য। আমি আবারও বললাম, দেখুন দীপক অর্থমৃত হয়ে গেছে, আমি বুঝতে পারছি ওর হাতে সময় নেই, বিশ্বাস করুন। আমি একটা মানুষকে দেখলে, একটা রোগীকে দেখলে বুঝতে পারি ওর সময় কতটুকু আছে। আপনি ওকে মুক্ত করে দিন, আমি কথা দিচ্ছি ও যদি বেঁচে থাকে, ও যদি সুস্থ হয়, যদি সুস্থ হবার নয়, আর যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি ওকে আইনের কাছে আত্মসমর্পণ করাবো, এটা আমি আপনাকে প্রমিস করে দিচ্ছি। তবে আমি যতটুকু বুঝতে পারছি ওর হাতে সময় একেবারে নেই, আর হয়তো বা 2 দিন বা হায়েস্ট 10 দিন। আমার কথা ভেবে হলে ছেলেটাকে মুক্ত করে দিন, এটা একটা রিকোয়েস্ট আপনার কাছে আমার। আমি জানি আপনি এমন একজন তান্ত্রিক যার শক্তি সম্পর্কে আমার চেয়ে কেউ ভালো জানে না দাদা। আর আমি এটাও জানি
আপনি যদি নিজ থেকে তাকে না ছেড়ে চান না, পৃথিবীর কোনো তান্ত্রিকের ক্ষমতা নেই এই ছেলেকে মুক্ত করার আপনার কাছ থেকে। এটা আমি খুব ভালো করে জানি দাদা। আর এই ছেলে এমনি তো বাঁচবে না দাদা, ওকে মুক্ত করে দিন। জানি না আমার কথায় নাকি অন্য কোনো কারণে ইন্দ্রজিতের সেই প্রেতাত্মা বলে উঠল, তবে তাই হোক, এটা অনিমেষ, শুধু তোমার কথা ভেবে এবং তোমার সাথে আমার অনেক দিনের ভালো একটা পরিচয় থাকার কারণে এবং তুমি আমাকে রিকোয়েস্ট করেছো, এই কারণে আমি ছেড়ে দিচ্ছি ওকে। আমি বুঝতে পারছি ওর সময় নেই, শেষ সময়টুকুই আমি তোমার আত্মারে ছেড়ে দিলাম। তুমি ভালো ছেলে, তবে হ্যাঁ, যদি দীপক বেঁচে যায়, ওর নিজেকে আইনের কাছে ধরা যদি না দেয়, তবে কিন্তু শেষ রক্ষা হবে না। আমি আবারও ফিরে আসবো, আমি ফিরে আসবো, আর এবার ভয়াবহ রূপে ফিরে আসবো, কারণ আমি হলাম সেই সত্তা যার কোনো বিনাশ নেই। কথাগুলো বলে সাথে সাথে দীপক অজ্ঞান হয়ে গেল। আমি আর দেরি না করে পীযূষকে বললাম মোমবাতিগুলো বন্ধ করে দিতে আর লাইট ফ্যান চালিয়ে দিতে। দ্রুত মোমবাতি, লাইট এবং ফ্যানগুলো জ্বালিয়ে দিল এবং সব কিছুই যেন মুহূর্তে শান্ত হয়ে গেল, একদম যেন স্বাভাবিক, কিচ্ছু হয়নি। এরপর আমি আমার পবিত্র পানি পড়া দিয়ে ওর জ্ঞান ফেরালাম। লক্ষ্য করলাম জ্ঞান ফেরার সাথে সাথে নাক মুখ দিয়ে রীতিমতো রক্ত বেরিয়ে আসলো ওর। ভক ভক করে বমি করলো দীপক, আর বমি দিয়ে কালো কুচকুচে একদম অদ্ভুত ধরনের কিছু তরল, এবং সেটা ভালোভাবে বোঝা যাচ্ছিল কালো রক্ত বেরিয়ে আসছে। আমি অনুপমকে বললাম, দেখুন ওর সময় কিন্তু খুব কম, আমি জানি না কি হবে, তবে দ্রুত হসপিটাল নিয়ে যান ওকে, এক্ষুনি, দেরি করবেন না। এতটুকু ভরসা রাখুন, ওই চলে গেছে। ভূত প্রেত নিয়ে এই ছেলের আর কোনো সমস্যা হবে না। কিন্তু আমি জানি না দীপকের যে অবস্থা হয়েছে এতেও বেঁচে ফিরতে পারবে কিনা। আর যদি সে বেঁচে ফিরে থাকে তাহলে অবশ্যই বলবেন আমার কথা। সে না আত্মসমর্পণ করে, সে অনেক অপরাধ করেছে, ভয়াবহ অপরাধ করেছে, সেটা আইন দেখবে। আপনারা দ্রুত ব্যবস্থা নিন, হসপিটাল নিয়ে যান। এই বলে আমি পানি পড়া খাইয়ে দিয়ে চলে আসি বাসায়। ওই রাতে বিশ্বাস করুন আমি ঘুমাতে পারছিলাম না, ঘুমাতে পারার কথা নয়, এমন ভয়াবহ রূপ নেবে এই ব্যাপারটা আমি ভাবতেও পারিনি। আর বারবার মাথায় শুধু একটা কথাই আসছিল, রাগ, ক্রোধ, অহংকার কিভাবে একটা মানুষকে পুরোপুরিভাবে নিঃশেষ করে দিতে পারে। আর অপরদিকে মিষ্টি ব্যবহার, কিছু মিষ্টি কথা, কিছু প্রশংসা ভয়াবহ রাগান্বিত এক মানুষকে এবং মানুষের প্রেতকে রীতিমতো বরফের মতো ঠান্ডা করে দিতে পারে। যাই হোক, এই ঘটনার প্রায় 22 দিন পর আমার কাছে অনুপম রয় এসেছিলেন। তিনি আমাকে কাঁদো কাঁদো হয়ে ধন্যবাদ জানিয়েছিলেন। তিনি একটা দুঃসংবাদও দিয়েছিলেন যে তার ছেলে দীপক মৃত্যুবরণ করেছেন দুদিন আগে, আর তার রক্ত শূন্যতার কারণেই মৃত্যু হয়েছিল, কোনো অস্বাভাবিক মৃত্যু হয়নি তার। মৃত্যুর আগে দীপক নিজে আমার জন্য একটা চিঠি দিয়েছিল অনুপম রয়ের মাধ্যমে, যেটা অনেকটা এমন ছিল, ধন্যবাদ স্যার আমাকে স্বাভাবিক মৃত্যু উপহার দেওয়ার জন্য। আমি জানতাম আমি মারা যাব স্যার, আমি আমার কৃতকর্মের সাজা পেয়ে গেছি স্যার, কিন্তু এতটা ভয়াবহ কষ্ট আমি আর নিতে পারছিলাম না স্যার। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আর সেই ছায়াটাকে আমি আর দেখতে পাচ্ছি না। আমি জানি না আর কতদিন বাঁচবো, হয়তো আর বেশি দিন বাঁচবো না, ডাক্তার বলে দিয়েছে বড়জোর 10 দিন ম্যাক্সিমাম, কিন্তু মৃত্যুটা স্বাভাবিক হবে স্যার। এটাই একমাত্র আনন্দের, এর চেয়ে আর কিছু পাওয়ার নেই স্যার। আমি তো আমার কৃতকর্মের সাজা পাচ্ছি স্যার। আপনি যেখানে থাকুন অনেক ভালো থাকুন স্যার। ভগবান আপনার জন্য অনেক অনেক ভালো কিছু রেখে দিয়েছেন। আমি ভগবানের কাছে প্রাণ থেকে প্রার্থনা করি আপনার মতো অনিমেষকে যুগে যুগে পাঠিয়ে দিক পুরো পৃথিবীর আনাচে কানাচে স্যার, আর পৃথিবীটাকে সুন্দর করে দিল ভগবান। এতে দীপক রয়। এই চিঠিটা পাওয়ার পর আমি কিছুক্ষণের জন্য যেন চুপ করে বসেছিলাম। আসলে চিন্তা করার মতো একটা কোনো শক্তি যেন আমার ছিল না। কেমন যেন হয়ে গেছিলাম আমি সেই সময়। আমি বুঝে উঠতে পারছিলাম না আমি কি করব। খুব কষ্ট হচ্ছিল এবং একই সাথে বুঝতে পারছিলাম এটাই তো হওয়ার কথা ছিল, এটাই তো নিয়তি। যাক কেউ সব কথা, আজকের মতো এখানেই ছাড়ছি জেফি ভাই। ভগবান বাঁচিয়ে রাখলে আমার আরো ঘটনা পাঠিয়ে দিব, তবে অবশ্যই দারুণ কিছু অপেক্ষা করছে আপনার জন্য। আপনার ভৌতিক কথার জন্য অনেক ভালোবাসা রইল। 1 লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে এটাই আমার তরফ থেকে ছিল।
আপনার জন্য উপহার। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইতি অনিমেষ চ্যাটার্জি।